দারুণ ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে প্রচুর ইনফরমেশন ঠাসা রয়েছে, প্রচুর বিষয়ে কথা বলা রয়েছে, বেশ কিছু সেক্টরকে নিয়ে কথা বলা রয়েছে, টোটাল গ্লোবাল মার্কেট নিয়ে কথা বলা রয়েছে, আমাদের ইন্ডিয়ান মার্কেট, ইনফ্লেশন, তারপরে এদিকে আইআরএফসি নিয়ে কিছু কথা বলা রয়েছে, আইআরডি নিয়ে কিছু কথা বলা রয়েছে, বেশ কিছু স্টকের কথা প্রমোটার হোল্ড করছে এবং বাই করে চলেছে পার্টিকুলার একটা স্টককে। স্টকটা একটা জেম স্টক, অথচ প্রচুর কারেক্টেড, যেটা কিনা মাল্টি ব্যাগার রিটার্ন দিচ্ছে একটা সময় 1300%, 1400%। তার সবকিছু নিয়ে বলার আগে ছোট্ট করে বলা, এই ভিডিওটা কিন্তু কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়, নিজে রিসার্চ করে নেবে। পাস্ট যে রিটার্ন দিয়েছে, মানে ফিউচার কোনো গ্যারান্টি দিচ্ছেন সেই রিটার্নের, এইগুলো যাচাই করে দেখে বুঝে শুনে কিন্তু আসবে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকে কম্প্যাক্ট ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে যে হাইলাইট গুলো রয়েছে, প্রথম ঘটনা হচ্ছে বেশ কিছু লোকাল এবং গ্লোবাল কিছু নিউজকে নিয়ে কথা বলবো স্টক মার্কেটের, যেমন গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কোথায় কোথায় এফেক্ট পড়তে চলেছে, আগামী দিনে কি এফেক্ট পড়তে চলেছে, আগামী সোমবার দিন কি ধরনের মার্কেট যেতে চলেছে, এই সম্পর্কে এক্সপার্টরা কি বলছে। সেকেন্ড ওয়ান হচ্ছে এফওএমসি মিটিং যেটা এবং এমপিসি মিটিং যেটা, ইনফ্লেশন রেট কি দাঁড়াচ্ছে এবং কত তারিখে এটা আসতে চলেছে সেটা তার একটা প্রবাবিলিটি। সেকেন্ড ওয়ান ফিউচার অ্যান্ড অপশন, ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এই ফিউচার অ্যান্ড অপশন হচ্ছে এমনই একটা খতরনাক, এমনই একটা কালপ্রিট, এমনই এক ধরনের অপশন ট্রেডিং বলা সব থেকে মারাত্মক, যেখানে মানে খুব সহজভাবে যদি বলি ধার দিয়ে ট্রেড করা, এবং এটার মারাত্মক যে ফল রয়েছে, যেটা টোপ নর্মালি বড় বড় অসৎ যারা ট্রেডার থাকে, অসৎ তারা এইগুলো দিয়ে থাকে, এফএনও ট্রেডিং বলে, তার আলটিমেটলি সেবি বেশ কিছু রেস্ট্রিকশন আসতে চলেছে, তার রেজাল্ট আমরা দেখতে পারবো নেক্সট উইকের মধ্যে। প্রমোটার হচ্ছে এমনই জিনিস যেটা যে কোনো স্টকের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইনফরমেশন জানে কিন্তু প্রমোটাররা। অর্থাৎ প্রমোটার এই মুহূর্তে যদি বুঝতে পারে, যেরকম বাড়ির মালিক যে রয়েছে সেই জানে বাড়ির হাল কি রয়েছে, এবং সে যখন বেশি করে সেক্ষেত্রে ইনভেস্ট করে থাকে, তার মানে কিন্তু পজিটিভিটি খুব আসে বলে এই মার্কেট মনে করে। এটা কিন্তু একটা অ্যাজাম্পশন মনে করে নেওয়া হয়, এবং ন্যাচারালি যেটা হয়ে থাকে, তুমি মানে কোন সময় একটা স্টককে কিনবে, যখন তুমি জানো স্টকটা খুব ভালো হতে চলেছে, নিশ্চয়ই জানবে ভবিষ্যতে লস হবে, কিংবা জানি না স্টকটা তখন কিনবে না। এরা যারা প্রমোটার রয়েছে তারা কিন্তু এই চিন্তা ভাবনাটা করে কিনছে যে স্টকটা কিন্তু ভালো জায়গায় আসতে চলেছে, তো সেই জন্য কিন্তু প্রমোটার বাই করছে আমি পার্টিকুলার স্টক, যেটা আগেও বলেছি একাধিকবার। তোমরা যারা এই চ্যানেলে নতুন যারা জানো না, কিন্তু বিগত 3-4 বছর ধরে যেগুলো যে চ্যানেলে আমি কাজ করে যাচ্ছি, সেখানে বক্তব্য আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সংস্থা, যে সংস্থাটা কিন্তু এই রোড মানে লেন্ডিং বা লোন দিয়ে থাকে, এই যে লোনগুলো দিয়ে থাকে আইআরএফসি, এখানে বক্তব্য রাখা হয়েছে। এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলা হয়েছে, আইআরএফসি কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে মুভ করছে, মানে শুধু রেলওয়ে সেক্টর নয়, নন রেলওয়ে যেসব সেক্টর গুলো রয়েছে সেসব দিকে কিন্তু মুভ করছে। শুধু নন রেলওয়ে বলে না, রিনিউয়েবল এনার্জি সেক্টর, পাওয়ার সেক্টর, সেখানেও কিন্তু মুভ করছে। ওরা কার সঙ্গে করছে, কিভাবে করছে, সেক্টরটা কি মনে হচ্ছে, পার্টিকুলার স্টকটার ইমপ্রুভমেন্ট কি রয়েছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু বলবো এর মধ্যে। এছাড়া আরো বেশ কিছু ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু আজকে শুরু হচ্ছে। আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। আমার ফেসবুকেও কিন্তু চ্যানেল রয়েছে, ফেসবুকেও কিন্তু আমি অলরেডি ভিডিও পাবলিশ করছি, সেখানেও কিন্তু দেখতে পারো আমাকে। এছাড়া ইউটিউবে রয়েছে, ইনস্টাগ্রামেও কিন্তু চেষ্টা করছি ভিডিওগুলো আপলোড করার জন্য। তো যারা পেন ড্রাইভের ব্যাপারেও বলেছিলাম, পেন ড্রাইভ যারা নিজে উৎসাহী রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো। ডিটেলস আগে বলেছি, এখন শুধুমাত্র কনসেন্ট্রেট করতে চলেছি নেক্সট পয়েন্টগুলোর দিকে, অর্থাৎ এই মুহূর্তে গ্লোবাল মার্কেটের খবরগুলো কি কি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সামনের সপ্তাহটা রয়েছে। কেন এটা সবচেয়ে বেশি মারাত্মক জায়গা বলে মনে হয়েছে, তার কারণ হচ্ছে প্রধান ব্যাপার, সেটা হচ্ছে মার্কেটে কিন্তু ইনফ্লেশন ডেটা, যেটা ভীষণ জরুরি। অর্থাৎ শুধুমাত্র ইউএস এর ক্ষেত্রে নয়, ইন্ডিয়ান মার্কেটও কিন্তু ইনফ্লেশনটা একটা বড়, ইকোনমিস্টরা বড় তারা ওয়েট করছে এই ইনফ্লেশন ডেটাটার জন্য। ইনফ্লেশন ডেটা যত কম হবে, তত সেই দেশের ইকোনমিক গ্রোথ তত পাওয়ারফুল রয়েছে, তত স্ট্রেংথ রয়েছে সেইগুলো, এবং যত ইনফ্লেশনটা কম থাকবে তত কিন্তু মার্কেটে যাকে বলা হয় লিকুইডিটি বাড়ানো সম্ভব। মানে আমি লিকুইডিটি বাড়ানো সম্ভব মানে কি, ব্যাপারটা একটু বিস্তারিতভাবে বললে ব্যাপারটা বুঝতে পারবেন। এই মার্কেটের ক্ষেত্রে যত তোমার কস্ট কম হবে, অর্থাৎ লোনের রেট কম হবে, তত লোকের লোন বেশি করে নেবে। জাস্ট ফর এক্সাম্পল, হাউস লোন যখন বেশি করে লোকে নিতে থাকবে, তখন কি হবে, শুধু হাউজিংটার উন্নতি হবে না, তার সঙ্গে সঙ্গে অন্যান্য সেক্টর যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। কেন অন্যান্য সেক্টরের ক্ষেত্রে, যেমন কোন একটা বাড়ি তৈরি করতে গেলে সেখানে ইট, বালি, সিমেন্ট তো লাগেই, তার সঙ্গে সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে আয়রন, মানে লোহা লাগছে। শুধু তাই বলে না, লেবার লাগছে প্রচুর। লেবারদের যখনই তাদের রেট বেড়ে যাবে, অটোমেটিক কনজাম্পশন বেড়ে যাবে, তারা অন্যান্য বস্তু কেনা শুরু করে দেবে। মানে আলটিমেটলি
একটা পজিটিভ ইকোনমিক গ্রোথ শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে। সেই জন্য কিন্তু ইকোনমি ক্ষেত্রে ভীষণভাবে জরুরি রয়েছে এই বিষয়গুলো। অর্থাৎ এই মুহূর্তে আমি যদি ডাইরেক্টলি কনসেন্ট্রেট করি ইনফ্লেশন বেশি থাকলে কিন্তু সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলো বা সেন্ট্রাল ব্যাংক টাকাটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করে, টাকাটা মার্কেটে খাটায় না, মার্কেট থেকে টাকা তুলে নেয়। আবার যখন ইনফ্লেশন কম থাকে তখন মার্কেটে টাকাটা ছাড়তে থাকে। মানে এটা আলটিমেটলি খুব কাজে লাগে। যেরকম আমাদের প্রেজেন্ট সিচুয়েশন যেটা রয়েছে, ফাইন্যান্স মিনিস্টার মিসেস নির্মলা সীতারামন জি যে রিপোর্টটা নিয়ে এসেছে বা ট্যাক্সের ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, নিশ্চয়ই তোমরা জানো 12,75,000 টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন দাঁড় করিয়েছে। এই যে সিচুয়েশন দাঁড়িয়েছে, ফলে যারা আগে ট্যাক্স দিত তাদের যে ট্যাক্সের টাকাটা বেঁচে যাচ্ছে, সেই তারা কি করছে, ইনভেস্ট করছে, তার একটা অংশ আরেকটা অংশ কিন্তু খরচ করছে। মানে ইকোনমি ক্ষেত্রে যদি খুব সহজভাবে বলার চেষ্টা করি, 1 টাকা যদি কারো সেভিংস হয় তার মোটামুটি 3 গুণ, মানে 3 টাকা সে কিন্তু ইকোনমিক গ্রোথের কাজে লাগে, মানে ইকোনমিস্ট সেটা বলে। ফলে আলটিমেটলি এটা একটা উন্নতি হবে, বোঝা গেল। এখন আসছি ডাইরেক্টলি, আমরা দেখেছিলাম গত কোয়ার্টারে, তার আগের মাসেও দেখেছিলাম ডিসেম্বরে যে রেট এসেছিল ইনফ্লেশন রেট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে একটা যাকে বলা যেতে পারে টার্গেটের মধ্যে ছিল, এক্সপেকটেশনের মধ্যে। প্রেজেন্টলি যেটা রয়েছে ফেব্রুয়ারি মান্থে আমরা দেখেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম যে রেট 4.31% ছিল, এবং এক্সপেক্টেড যে রেট এবারে যেটা আসছে, যেটা আমরা দেখতে পাবো 12 তারিখে, সেখানে এক্সপেকটেশন 4% রয়েছে। যদি 4% এর কম ইনফ্লেশন রেটটা দাঁড় করাতে পারি অন্যান্য বারের মতো, তাহলে কিন্তু আমরা ইকোনমিটা অনেক স্ট্রং বলে মনে করব। সেম ভাবে একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশনের ব্যাপারে কিন্তু আমেরিকাতেও ডেটা আসতে চলেছে, সেখানেও তারা একটা রেটের একটা হিসেব পাওয়া যাবে, এক্সাক্ট কি সিচুয়েশন রয়েছে। আমি চলে আসবো নেক্সট, যে ইনফ্লেশনটা এলো আমেরিকার ক্ষেত্রে, সেখানে সেকেন্ড প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে এফওএমসি মিটিং। এই যে মিটিংটা হয়, এখানে রেট কাটের ব্যাপারে কিন্তু কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। রেটের ক্ষেত্রে যেটা নির্ধারিত হচ্ছে 18 এবং 19 এই দুদিন কিন্তু মার্চে আমরা দেখতে পারবো, সেক্ষেত্রে যে একটা মিটিং এ কনক্লুশন আসার চেষ্টা করা হবে যে রেট কাট হবে কি হবে না। এ সম্পর্কে মিস্টার পাওয়েল যেটা বক্তব্য শোনা গেছিল, উনি বলছিল খুব একটা রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে। মানে রেট কাট হলে আমাদের ক্ষেত্রে সুবিধা হতো ইন্ডিয়ান মার্কেটে ক্ষেত্রে, কিন্তু আমাদের মার্কেটটা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে রেট কাটটা হচ্ছে না। চলে আসা যাক নেক্সট ক্ষেত্রে, এমপিসি মিটিং। এই মিটিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ? এই ইনফ্লেশন রিলেটেড সমস্ত কিছু কিন্তু এমপিসি মিটিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এর ডেট রেখেছে 7 থেকে 9 তারিখের মধ্যে, কিন্তু এপ্রিল মাসে আমরা এই মিটিংটা হতে চলেছে। এবং এখানে ইনফ্লেশন রিলেটেড মনিটারি পলিসি যেটা রয়েছে, সেই পলিসিগুলোকে নিয়ে কিন্তু কথাবার্তা হবে, এবং ইন্ডিয়ান ইকোনমিটা কোন দিকে মুভ করছে তার একটা মানে আজ পাওয়া যাবে। এবং সেই মিটিং এর ক্ষেত্রে এই ঘটনাটা ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, যে কি রেট দাঁড়ায় বা কি সিচুয়েশন দাঁড়ায়, যদি ইনফ্লেশন ডেটাটা কি দাঁড়াবে তার উপরে ডিপেন্ড করছে কিন্তু আমাদের নেক্সট মিটিংটা। অর্থাৎ এই দিনে যেটা বলা হয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর মিস্টার মালহোত্রা সাহেব, উনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেটা হচ্ছে যদি রেটটা ইনফ্লেশন রেটটা কম থাকে, অর্থাৎ 4% এর মধ্যে থাকে এটা, তাহলে পরে রেট কাট হওয়ার সম্ভাবনাটা রয়েছে। রেট কাট যদি হয় সেক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার কিন্তু আমরা দেখতে পারবো। আসা যাক দ্যাট ইজ ফিউচার অ্যান্ড অপশন। ফিউচার অ্যান্ড অপশন হচ্ছে একটা খুব খতরনাক ট্রেডিং সিস্টেম। মানে যত রকম ট্রেডিং আছে সব থেকে রিস্কি এবং সব থেকে অসৎ উপায়, মানে অসৎ উপায় বলতে বলছি না যে ফিউচার অ্যান্ড অপশনটা অসৎ, কিন্তু অনেক অসৎ লোক যারা এই ফিউচার অ্যান্ড অপশনের টোপ ফেলে সাধারণ মানুষকে, মানে রাতারাতি যাকে বলে কোটিপতি করে দেওয়া, জিনের আলাদিনের যে জিনটা রয়েছে প্রদীপ, সেই প্রদীপটা হাতে পাওয়ার মতো বলে মনে করে দেয়, এবং বলে যে ফিউচার অ্যান্ড অপশনে কিন্তু প্রচুর লোক পাওয়া যায়। এই ফিউচার অ্যান্ড অপশনে 90% সাধারণ নিরীহ রিটেলাররা কিন্তু লস করেছে তাদের টাকাকে। এটা প্রুভড, এটা কিন্তু আমার বক্তব্য না, এটা কিন্তু সেবি থেকে বক্তব্যটা রেখেছে, এবং তারা অ্যানালিসিস করেছে, বড় বড় ব্রোকাররা বলেছে। আমাদের এদিকে দেখতে জিরোদার ক্ষেত্রে যদি দেখি, অ্যাঞ্জেল ওয়ান দেখি, আপস্টক্সে দেখি, সকলের যে টোটাল ডেটাটাকে যে অ্যানালাইজ করেছে, তারা নিজেরাই প্রকাশ করেছে একটা নিজস্ব হইতে যে 90% রিটেলার কিন্তু লস করে, অনলি 10% রিটেলার এখান থেকে কিন্তু একটা গেইন করতে পারে। যে 90% যারা লস করছে তাদের টোটাল টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে 10% যারা গেইন করছে, মানে প্রবাবিলিটি খুবই কম, এবং ম্যাক্সিমাম সাধারণ রিটেলাররা কিন্তু এই ফাঁদে পড়ে যায়, এই টোপে পড়ে যায়, ফলে বিশাল বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এইটার জন্য সেবি অলরেডি কিন্তু বড় মাপের রেস্ট্রিকশন দেওয়ার কথা বলেছিল, এবং সেটা নিয়ে কিন্তু আগামী দিনে এটার একটা বড় মাপের, মানে এই সপ্তাহের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো এ সম্পর্কে একটা
পজিটিভ নিউজ, অর্থাৎ সেবি থেকে আরো টাইট পাওয়ারফুল রেস্ট্রিকশন আসতে চলেছে। এর ফলে ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং প্রেজেন্ট নিউজ দেখা গেছে আগের বারে রেস্ট্রিকশনের পরে 20% মতো রিটেলাররা কিন্তু এই ফিউচার অ্যান্ড অপশনে আসা থেকে বিরত থাকছে। তো তোমাদের যারা বা আপনাদের যারা রয়েছেন যারা উৎসাহী, তাদের ক্ষেত্রে দুটো চারটে কথা বলে রাখা দরকার যে এই ফিউচার যতটা পারেন দূরে থাকার। আমার কাছে একাধিক বড় বড় ক্লায়েন্টরা এসছেন যারা প্রচুর সর্বশান্ত হয়ে এসছেন, কিন্তু আমি প্রথম দিন থেকেই কথাটা বলে এসেছি, যেখানে দেখবেন যে ফিউচার অ্যান্ড অপশন নিয়ে কোথাও কখনো বলছে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটাকে টার্গেট করে নেবেন যে এখানে শুধু ক্ষতি ছাড়া কোনো লাভের কথা বলছেন, এবং লাভটা যদি হয় তার নিজের লাভ হবে, আপনার বা তোমার বা তোদের কোনো লাভ হবে না, এটাকে কিন্তু মনে রাখবি। তাহলে বোঝা গেল এটা। আমি এবার চলে আসবো নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে প্রোমোটার বাইং করছে। এই যে প্রোমোটার, এটা কিন্তু একটা খুব বড় একটা বিশ্বাসের জায়গা তৈরি করে প্রোমোটার। আমরা সাধারণ মানুষরা যখনই বা একটু জানা যারা সাধারণভাবে ফার্স্টে খুঁজি প্রোমোটারের সিচুয়েশন কি, প্রোমোটার কি বিক্রি করছে, প্রোমোটার কি কিনছে, প্রোমোটার সেল করছে, কেন সেল করছে, কারা তাহলে কিনছে, এটা কিন্তু খুব জরুরি। মানে এটার উপর বিশ্বাস, মানে তোমার আমার টাকা কত টাকা আমরা ইনভেস্ট করি, 200, 500, 2000, 20,000, 25,000, কিন্তু যে একজন প্রোমোটার কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে সমস্ত স্টকগুলোতে এবং তারা প্রচুর লাভ করছে বলে তারা ইনভেস্টেড। যদি তাদের দেখতো যে লাভ হচ্ছে না, তারা শুধু ফেলে রাখতো না, এবং তারা অ্যানালিসিস করছে, তারা ভিতরে যাচ্ছে, কিরকম প্রোডাকশন হচ্ছে তারা দেখছে, তারা ভিতর থেকে সেলস কেমন হচ্ছে দেখছে, সেলস প্রমোশন কি কি ব্যবস্থা তারা দেখছে, ডিস্ট্রিবিউশন চ্যানেলে কোথায় কোথায় প্রবলেম জানছে, যারা ম্যানেজমেন্ট তাদের ওখানে কোম্পানিতে আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে, তাদেরকে জিজ্ঞেস করছে যে কেন সেলসটা কম হচ্ছে। মানে আলটিমেটলি তাদের স্বার্থ আমাদের স্বার্থের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই জন্য এই কোম্পানি যখন প্রমোটাররা ইনভেস্ট করে, আমরা নিশ্চিত থাকি যে এখানে একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো। তাহলে এখন যদি আমি এই কথাটা নিয়ে বলি, যে কোম্পানিটা কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। কেমিক্যাল সেক্টরে আমরা দেখতে পেয়েছি কিছু লাভ নেই, শুধু লসের পর লস চলছে, এবং যারা 2-2.5 বছর ধরে হোল্ড করে আছেন তারা অবশ্যই জানেন এর ব্যথাটা কত, এবং শুধু ভরসা রেখেছেন যে কোনোদিন যদি কেমিক্যাল সেক্টর ইমপ্রুভমেন্ট হয় তবেই হবে, না হলে আমাদের টাকাগুলো পুরো গেল। তো এর মধ্যে যখন একজন প্রমোটার, সেই প্রমোটার যখন প্রচুর পরিমাণে কিনতে থাকছে, তখন কিন্তু এই কেমিক্যাল সেক্টরের উপর আমাদের একটা পজিটিভ চিন্তা ভাবনা কিন্তু চলে আসছে। আমি যার কথা বলছি ওনার নাম হচ্ছে মিস্টার সঞ্জয় টিব্রেওয়াল। উনি প্রায় 20,000টা শেয়ার, মানে টোটাল দাম দাঁড়াচ্ছে প্রায় 41,32,000 টাকার শেয়ার কিন্তু কিনেছে। এই কোম্পানিটার নাম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, এবং 20,000 শেয়ার উনি কিনেছেন। বক্তব্য হলো কোম্পানির ফান্ডামেন্টালটা কেমন। আমি তো অন্ধের মতো যেই কিনলো মানে নিয়ে নিলাম এরকম তো চিন্তা করলে হবে না। তো আমি যদি এর ফান্ডামেন্টাল দেখার চেষ্টা করি, কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, 2,700 কোটির একদম স্মল ক্যাপ কোম্পানি। রিটার্ন যদি 5 বছরে দেখি, একটা আনবিলিভেবল রিটার্ন দিয়েছে 1375%, এবং বলা বাহুল্য প্রমোটাররা এই পরিমাণ রিটার্ন নিয়ে কিন্তু নাচছে। মানে যে যেরকম রেখেছে, যদি কেউ 10 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে এই পার্টিকুলার স্টকটার ক্ষেত্রে, তাহলে 5 বছরে সে মোটামুটি 13 গুণ তার রিটার্নটা পেয়ে গেছে। মানে 13 লাখ টাকা মোটামুটি সে পেয়ে গেছে 1 লাখ টাকা ইনভেস্ট করার জন্য। 10 লাখ টাকা যদি করে থাকে 1,30,00,000 টাকা তার এখন দাঁড়িয়েছে। তাহলে বুঝতে পারছো সেখানে কত গুণ চেঞ্জেস হচ্ছে। অথচ সেই স্টকটা কিন্তু প্রায় 37% কারেক্টেড হয়ে গেছে, 37%। কেন হঠাৎ এত লস মেকিং কোম্পানি? অনেকে বড় বড় কথা বলছে যে ফলিং নাইফের কথা বলছে, যে ছুরি ওপর থেকে নিচে পড়ছে সেই ছুরিকে হাত দিয়ে ধরো না, তাহলে হাত কেটে যাবে। অর্থাৎ যে স্টকটা ওপর থেকে নিচে পড়ছে ফলিং স্টক, সেইগুলোতে হাত দিও না। তাহলে আমি তুমি হাত দিচ্ছি না ভালো কথা, কিন্তু এমন একটা কোম্পানির প্রমোটার সে কি করে হাত দিচ্ছে? তার জন্য ফান্ডামেন্টালি নিজেকে পাওয়ারটা বাড়াতে হয়, আমাদের মতো নয় কেউ বললো আর কিনে নিলাম, নামটা কি শুধু জানলাম, কি বলছে নামটা কি ভাই, একটু নামটা বল, শুধু নামটা জানলাম সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম। মানে এইগুলো মানে মনে পড়ছে অতীতের এইসব অভিজ্ঞতাগুলো থেকে, মানে এত ঘটনা ঘটেছে অতীতে, সেগুলো যদি বলতে থাকি তাহলে একটা ইতিহাস হয়ে যাবে, এবং বোধহয় ঘন্টা পর ঘন্টা কিভাবে কেটে যাবে বুঝতে পারবেন। আমি যদি ছোট্ট কিছু কথাগুলো নিয়ে মনে পড়ে যায় সেগুলো নিয়ে বলি। মানে এরকম অতীতে বেশ কভার হয়েছে, যখন আমি একটা জায়গা থেকে সেমিনারে আলোচনা করছিলাম, তো বক্তব্য শুধু একটাই ছিল, বক্তব্যটা সেটা হচ্ছে সেক্টর নয়, আমার স্টকের নাম চাই। এবং যখন সেখানে শুধু স্টকের নামটুকু জানাটার জন্য তারা বসে রয়েছে, এবং শুধু স্টকের নাম জানার পরে দেখছি অর্ধেক লোক হাওয়া। মানে যারা কত উৎসাহী খাতা পেন নিয়ে এসেছিল জানার জন্য সেক্টরটাকে, তাদের উৎসাহ দেখলাম যে পড়ে থাকার মধ্যে গোটা হাতে গোনা কিছু পড়ে আছে, বাকি সব হাওয়া। অর্থাৎ মানে লক্ষ্যটা হলো ইনি কি বলবেন নাম,
সে নামটা শুনবো এবং নামটা শুনে ঝাঁপিয়ে পড়বো। এবং তার এক্সাম্পলটা আমি বলছি, কেন বললাম, এটা বছর 6 আগের কথা, তখন এইসব ব্যাপারে খুব ইনভলভ ছিলাম, এখন সব গুটিয়ে গেছি সবকিছু থেকে। তো সেই সময়তে যখন একটা ছোট সেমিনারের মতো আলোচনা সভা হয়েছিল, তো স্টক নিয়ে, সেক্টর নিয়ে আলোচনা কথাবার্তা চলছিল। তো সেক্ষেত্রে যখন বলা হয়েছিল, তো সেখানে যে কয়েকজন বিশেষভাবে উৎসাহী হয়ে পরের দিন সকালেই স্টকটা কিনেছিল, এবং তারপরে যখন পতন শুরু হলো তখন খোঁজা শুরু হলো, কেন বললো এবং বলে আমার স্বার্থ কি রয়েছে, এই সব প্রশ্ন চলে গেল। আমি সব খবর সেটা পরে এসেছিল কানে, এবং তারা একটা সময় গিয়ে লস করে চলে গেল। কেন কথাটা বললাম, পরে দেখা গেল স্টকটা এইরকম রিটার্ন দিয়ে দিল, প্রায় 1375%, মোটামুটি ওরকম 1200-1300% রিটার্ন দিয়েছিল। কিন্তু প্রশ্নটা ওইখানে নয়, প্রশ্নটা হচ্ছে যতক্ষণ তোমরা ব্যাপারটা না জানবে, মানে যতক্ষণ নিজের বিশ্বাস নয় পেনটা সম্পর্কে, পেনটা লেখা যায় না, লেখা যায় না, তার মানে তোমাকে ব্যাপারটা জানতে হবে পেনটা কি কাজে লাগে, পেনটার কি কালারের পেন, এবং পেনটা কতটা সময় পর্যন্ত আমাকে কালি দেবে, এইগুলো তুমি যদি না জানো, অন্ধের মতো পেনটা কিনে নিয়ে চলে এলে বাড়িতে সে ডবল দাম দিয়ে, কিন্তু দেখলে ভিতরে কালিই নেই, তাহলে এই পেনটা তোমার কি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। শুধু লোককে দেখিয়ে বলবে এই অমুক লোকে বলেছিলাম পেনটা কিনেছেন, দেখুন আর লসটা তোমাকে যখন নেবে একজন লোক বললো, তুমি তাকে শুধু দেখে নয় ভিতরে কালি আছে কিনা। আমরা একটা মোবাইল কিনতে গেলে তার ঠিকুজি পুষ্টি উদ্ধার করে দিই, কত পিক্সেল ক্যামেরা আছে, কত র্যাম দিচ্ছে, কত রম দিচ্ছে, কি প্রসেসর, এই স্ন্যাপড্রাগন প্রসেসরের মধ্যে ভাগ আছে 3-4 রকম ভাগ, প্রতিটা ভাগ তারা মুখস্থ করে পড়াশোনা করে গেছে একটা মোবাইল কিনবে বলে। অথচ একটা স্টক যখন কেনে, শুধু একটা লোক বলে, তারপর বিশ্বাস করে কেনে, তারপরে কিছুদিন লস করে, লসে বিক্রি করে যাওয়ার সময় স্টক মার্কেট খারাপ, যেখানকার লোক যারা ইউটিউবার বা যারা স্টকে কনসালটেন্ট তারা খারাপ, এসব বদনাম দিয়ে তারা চলে যাবে, বাকি 5 জনকে বোঝায় এই মার্কেটে এই সময় একটা পুরো লসের মার্কেট। যদি কখনো তারা একবার একটু ভাবনা চিন্তা করতো, ফান্ডামেন্টালটা একটু দেখতো যে আমি কেন নেব, ঠিক এখন নেবার উপযুক্ত কি, স্টকটা ভালো মানছি, কিন্তু সেটার ভ্যালুয়েশন কোথায়, এই যে নেব ম্যানেজমেন্ট কি বলছে, এই যে নেব প্রমোটার কি বলছে, ক্যাশ ফ্লো কি বলছে, কেন ডেট টু ইকুইটি রেশিও এত হাই রয়েছে, কেন আমি নিতে যাব, সবসময় নিজেকে ভাবতে হবে। এটার জন্য কেউ এসে কান ধরে বলে দেবে না দেখ এটা ভালো এটা খারাপ, এটা কেউ বলবে না। নিজেকে নিজে বুঝে নিতে হবে, আগামী জীবন পড়ে রয়েছে, এই জিনিসগুলোকে নিজেকে শিখে নাও। যদি নিজে শিখে নিতে পারো তাহলে ভবিষ্যৎ তোমার জন্য, যদি না পারো তাহলে এইরকম হবে। আমি যেসব লোকগুলোর কথা বললাম যারা সেমিনারে অ্যাটেন্ড করেছিল, কটা স্টকের নাম জানবে করে, এবং সে কটা স্টককে কেনার পরে যেই লস হওয়া শুরু হলো, যেহেতু তারা নিজেরা জানে না, কনফিডেন্স নেই, তারা সব সেল করে দিল লসে, এবং তারপরে যখন প্রফিট হলো তারা মাথা চাপড়াচ্ছিল। কারণ এই চাপড়ানোটা যেন আপনাদের না হয়, সেই জন্য প্রতিদিন তুলে শুধু এই কটা কথা বলে চলেছি, নিজে শেখো, আমার কোনো ব্যাপার নাই, নিজে দেখে নাও। এই যে কোম্পানিটা বললাম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, রিস্কি কোম্পানি, অথচ প্রমোটার কিন্তু 60% এর বেশি হোল্ড করে রেখেছে এবং আরো কিনে চলেছে, মানে এটা একটা পজিটিভিটির জায়গা রয়েছে। এবার সেকেন্ড পি মানে ভ্যালুয়েশনটা যদি দেখি যে এটার দাম মার্কেটের ইন্ডাস্ট্রির দাম কত, ইন্ডাস্ট্রির দাম 25 টাকা, 25 টাকার তুলনায় এটার দাম কত, এটার দাম 20 টাকা, তাহলে তুমি কিন্তু একটা লাভবান, একটা পয়েন্ট থেকে তুমি বলছো লাভবান হয়েছি, মানে পি রয়েছে 23 টাকা আর এ দিচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে 29 টাকা, মানে বাজারের থেকে কম দামে তুমি এটা পাচ্ছ। এবারে আসছি ইন্ট্রিনসিক ভ্যালু, মানে এটাকে ভেঙে চুরে ভেতরের পার্টস গুলোকে তুমি যদি যোগ করো তার ভ্যালু, আর এটা যখন বিক্রি হচ্ছে তার ভ্যালুর ডিফারেন্স। এটার বিক্রির সঙ্গে ইন্ট্রিনসিক ভ্যালু কখনো কোনো মতে মেলানো যায় না, একদম সত্যি, কারণ এটার উপর দাঁড়িয়ে রয়েছে ইমোশন, এর উপর দাঁড়িয়ে রয়েছে গুডউইল, এর উপর দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এর যে ক্যাপাবিলিটি, ফিউচার যে ওরিয়েন্টেড সিচুয়েশন, সেগুলো দাঁড়িয়েছে এর উপরে। তার সঙ্গে কখনো ইন্ট্রিনসিক ভ্যালুকে কম্পেয়ার করা যায় না। কিন্তু যদি কখনো ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি পাও এবং বিজনেসটাকে যদি বুঝতে পারো অসাধারণ, তাহলে তুমি যে বেট জিতবে সেটা তোমার জন্য, মার্কেট তোমার জন্য বসে থাকবে যে তোমার মতো লোককে তুলে দেওয়ার জন্য। যদি সেই ক্ষমতাটা থাকে সেটা হচ্ছে খুব মারাত্মক ব্যাপার, সেটাকে কিন্তু অ্যাকোয়ার করার চেষ্টা করো। আমার কাজ শুধু ওইটুকুটাই, ওর মধ্যে সীমাবদ্ধ, কাউকে জোর করিয়ে বলা নয় বা কাউকে বলে দেওয়া না, ওইটা নাও। এই মুহূর্তে ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখো, মানে এর জায়গায় ভাঙলে যে ভ্যালুটা পাবে সেটা মোটামুটি দাঁড়াচ্ছে 203 টাকা, আর যেখানে দাম রয়েছে 238 টাকা। এবার নিজে বুঝে নাও কোন জায়গার কাছে রয়েছে। শুধুমাত্র পি দেখে যদি থেমে যাও তাহলে ভুল করবে, কারণ পির সঙ্গে সেলস গ্রোথ কে দেখবে, সেলসই হচ্ছে না, শুধু পি ভালো আছি তাহলে কিন্তু চলবে না। এটার জন্য দরকার পড়ে পিইজি, প্রাইস টু আর্নিং অ্যান্ড সেলস গ্রোথ।
দরকার। কারণ পিইজি কি, পিইজির কি বৃত্তান্ত, পি বলতে কি বোঝায়, রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ডেট টু ইকুইটি রেশিও কি, ক্যাশ ফ্লো কি, ব্যাংকিং সেক্টরের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি, জিএনপিএ কি, এনএনপিএ কি, এনআইএম কি, এনআইসি কি, সমস্ত কিছু নিয়ে ভিডিওগুলো বানানো রয়েছে, দেখতে পারো। 26-28 খানা ভিডিও নিয়ে একটা পেন ড্রাইভ তৈরি করেছি, মেম্বারশিপ ছিল ওই চ্যানেলে, সেগুলো বন্ধ করে রেখেছে। সুতরাং এইগুলোকে এখন ইচ্ছা করলে পেন ড্রাইভ নিতে পারো, নিয়ে সেখানে ডিটেলস বুঝিয়েছি। যদি মনে হয় পড়াশোনার ইচ্ছা থাকে, আর যদি মনে হয় শুধু স্টকের নাম জেনে বাড়ি যাবো, তাহলে পর এখানেই ছুটি। তো চলে আসা যাক নেক্সট দিকে, সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও দিয়ে একটা কোম্পানি কি ধার পরিমাণ বোঝা যায়। আমি বাজারে 10 টাকা সঙ্গে নিয়ে গেছি, গিয়ে দেখলাম ভালো মাছ আছে, কিন্তু মাছের দাম পড়ছে 11 টাকা। তাহলে তোমাকে 1 টাকা ধার করতে হবে কারোর কাছ, কোনো বন্ধুর কাছ থেকে নিয়ে 11 টাকা দিয়ে মাছটা নিয়ে বাড়ি যাবে, পরের দিন ওই 1 টাকাটা ফেরত দেবে। তাহলে 10 টাকা তোমার কাছে আছে আর 1 টাকা তুমি বন্ধুর কাছ থেকে নিয়েছো, তাহলে তোমার ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 0.1 জায়গায়। মানে তোমার পক্ষে খুবই ইজি সেই টাকাটা শোধ করা। পরের দিন বাজারে গেলে 10 টাকা থেকে 1 টাকা দিয়ে 9 টাকা দিয়ে বাজার করে নিলে। কিন্তু উল্টোটা যদি হয়, তোমার কাছে যদি এরকম সিচুয়েশন হয় 10 টাকা আছে, তুমি 21 টাকাটা মাছের দাম, তুমি তখন কি করলে 10 টাকাটা তোমার নিলে আর 11 টাকা বন্ধুর কাছ থেকে নিলে, পরের দিন তুমি তো বাজার করতেই পারবে না, উপরন্তু এক্সট্রা টাকা নিয়ে যেতে হবে, না হলে তুমি বাজার তার পরের দিন হবে না, তারপরে সুদটাও যোগ করো। দিস ইজ কল্ড ডেট টু ইকুইটি রেশিও। এই মুহূর্তে ডেট টু ইকুইটি রেশিও কোথায় রয়েছে? একদম জিরো, কোনো রকম ধার দেনা কিছু নেই বলে রেশিওটা তৈরি করা। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার অ্যাসেটের তুলনায় তোমার লাইবিলিটির পরিমাণ জিরো, অর্থাৎ কোনো লাইবিলিটি নেই। তো সেটা তোমার পক্ষে বেটার। আসা যাক নেক্সট পয়েন্টের দিকে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, ইকুইটি কি, সেটা এখন বলতে গেলে এই ভিডিওটা ঘন্টা খানেক হয়ে যাবে, যাচ্ছি না। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 38.7, রিটার্ন অন ইকুইটি 30.1। এরকম সিচুয়েশন দাঁড়িয়ে থেকে কোম্পানির নেট ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ, নট অনলি পজিটিভ, 26 crores রয়েছে, অর্থাৎ খুব পজিটিভ ভাবে দেখাচ্ছে। তাহলে সবগুলো পয়েন্ট যদি অ্যাড করি, তার উত্তরটা তুমি দেবে যে কেমন হলো না হলো। আমি শুধু কাজ আমার চলে আসা পরেরটার দিকে, আইআরএফসির দিকে, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এতদিন আইআরএফসি খুব ভালো কাজ করছিল, 2,61,00,000 কোটির বিরাট লার্জ ক্যাপ কোম্পানি, শুধুমাত্র রেলওয়ে সেক্টরকে অন্ধের মতো লোন দিচ্ছিল এবং 100% সেই লোন রিকভার হচ্ছিল। ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টক, নবরত্ন পাওয়ার স্টক, এবং আগামী দিনে কোনো অসুবিধা চলছিল না। কিন্তু রিস্ক ছাড়া মানুষের জীবন অচল, কোনো লাভ নেই যদি তুমি রিস্ক নিতে না পারো। এই মুহূর্তে রিস্কের মধ্যে কি কাজ শুরু করেছে ওরা, কিন্তু অন্য জায়গায়, যেটা রেলওয়ে সেক্টর ছাড়াও অন্য সেক্টরে লোন দেওয়া শুরু করেছে। সেটা তো একটা খুব পজিটিভ ব্যাপার। শুধুমাত্র নন রেলওয়ে জায়গাতেই নয়, এরা কি শুরু করেছে, এরা হচ্ছে যেগুলো রিনিউয়েবল এনার্জি, যেটা আইআরইডিএ যে লোনগুলো দিচ্ছিল, সেই কাজ কিন্তু আইআরএফসি শুরু করে দিয়েছে। এবং পাওয়ার সেক্টরে এনটিপিসির সঙ্গে হাত মিলিয়ে তারা এনটিপিসিকে ধার দিয়েছে, এবং ধারের যে পরিমাণটা রয়েছে সেটা হচ্ছে 10,700 কোটি টাকা কিন্তু ধার দিয়েছে। এবং যদি দেখি বিলিয়নে $75 বিলিয়ন কিন্তু এনটিপিসিকে দিয়েছে ধার হিসেবে। ফলে এইগুলো একটা পজিটিভ, কিন্তু একটা নেগেটিভ লুকিয়ে রয়েছে পেছনে, সেটাকেও কিন্তু লক্ষ্য রাখবে, মনে রাখবে। সেটা হচ্ছে বাইরের সেক্টরে দেওয়া আর ভেতরের সেক্টর দেওয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি তোমার বাড়িতে তোমার কাউকে যদি ধার দাও, তুমি নিশ্চিন্ত তার কাছ থেকে তুমি পেয়ে যাবে, কিন্তু যখন তুমি বাইরে কাউকে অচেনাকে দিতে যাবে, তোমার কিন্তু একটা রিস্কটা অনেক বেড়ে যাবে, যে কবে দেবে। তো যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আইআরইডিএ এরা কিন্তু একাধিক জায়গায় লোন দিয়েছে। যেমন একটা কোম্পানির নাম আছে জেনসল ইঞ্জিনিয়ারিং, তোর নাম নিশ্চয়ই শুনেছো। সেই কোম্পানিটা কিন্তু রেটিংটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ মোটমাট তাদের বিজনেসটা কিন্তু ডাউনের দিকে, বেশ ধার দেনা করে চৌপট হয়ে যাবার মতো অবস্থা, মানে খুব সাংঘাতিক না হলেও রিস্কি জায়গায় চলে গেছে। ফলে টেনশন কিন্তু আইআরইডিএ বেড়ে গেছে। ঠিক একইভাবে আমাদের আইআরএফসির ক্ষেত্রে যখন এইসব লোনগুলো দেওয়া হবে, টেনশনটা বাড়বে। অথচ যদি এই রিস্কগুলো না নেয়, তাহলে আইআরএফসি আগামী দিনে আইআরএফসি হতে গেলে আজকে তাকে রিস্কটা কিন্তু নিতেই হবে। সুতরাং এই জন্য কিন্তু ভীষণভাবে জরুরি পড়ছে। তাহলে এটা বোঝা গেল আইআরএফসি গল্পটা। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপার। এখন আজকে আমার এই মুহূর্তের যে ব্যাপার, সেটা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোকে নিয়ে আজকে ভিডিওটা শেষ হলো। আগামীকাল আবার দেখা হবে। যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো।